দ্য বং স্টোরি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করছি আপনারা সকলেই ভীষণ ভালো আছেন। এই সপ্তাহে আমি আবারও হাজির হয়েছি নতুন একটা গল্প নিয়ে। আমরা জীবনে সকলেই খুব কাছের মানুষদের হারিয়েছি, এমন হারিয়েছি যে সেখান থেকে আর খুঁজে পাওয়া সম্ভব নয়। তারা আমাদের ছেড়ে ইহ জগৎ ছেড়ে অন্য জগতে পাড়ি দিয়েছেন। আচ্ছা, আমরা মাঝে মধ্যে ভাবি না, সে মানুষটাকে যদি আটকে রাখতে পারতাম, সে ছেড়ে চলে যাওয়া মানুষটা যদি ছেড়ে চলে যাওয়ার পরেও আমাদের কাছে থাকতো। আচ্ছা, একটা কথা ভাবুন তো, সত্যি যদি সে মানুষটা আমাদের কাছে থাকতো, ইহ জগৎ ছেড়ে যার অন্য জগতে চলে যাওয়ার কথা, সে অন্য জগতে না গিয়ে যদি ইহ জগতেই থাকতো, আমাদের কাছে ঘুরঘুর করতো, তাহলে আমরা কি খুব স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারতাম? পারতাম না বোধহয়। যাই হোক, আমাদের আজকের গল্প এমন একজনকে নিয়ে। আমাদের আজকের গল্প হেমেন্দ্র কুমার রায় রচিত আধ খাওয়া মরা। তাহলে চলুন শুরু করা যাক আধ খাওয়া মরার গল্প। রূপনারায়ণ নদের বিরাট একটা চর। নদীর বাঁধটা একটা বিরাট অজগরের মতো এঁকে বেঁকে চলে গেছে দূর থেকে বহু দূরে। বাঁধের ধারে ধারে দুপাশে বট, অশ্বত্থ, জাম, তেঁতুল, শিরীষ, অর্জুন প্রভৃতি গাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। বাঁধ থেকে নেমে খানিকটা এগিয়ে গেলেই গ্রামের সীমানা। প্রথমে জেলেপাড়া, তার ডান দিকে বাগদিপাড়া। উত্তর দিকে বিভিন্ন জাতের লোক বাস করে। অপরদিকে রূপনারায়ণ নদ ঢেউ তুলে তরতর করে এগিয়ে চলেছে। বাঁধের ওপর দিয়ে প্রায় মাইলখানেক গেলে রূপনারায়ণের প্রকাণ্ড চর। এই চরে গায়ের লোকেরা মরা পোড়ায়। আশেপাশের প্রায় 10খানা গায়ের মধ্যে ওই একটাই শ্মশান। শ্মশানের কাছাকাছি অনেক নাম না জানা বড় বড় গাছ আর ঝোপঝাড়। পাড়াগাঁয়ের শ্মশান যে কত ভয়ঙ্কর, না দেখলে বিশ্বাস করা যায় না। শ্মশানের চারিদিকে ছড়িয়ে পড়ে আছে পোড়া কাঠ, আধপোড়া বাঁশ, ছেঁড়া কাঁথা, ছেঁড়া কাপড়, ছেঁড়া মাদুর, মরার হাড়, ভাঙা হাড়ি আর সরা। যারা মরা পোড়াতে পারে না, তারা সব মরা আর ছোট ছোট ছেলে মেয়েদের মরা মাটিতে পুঁতে দিয়ে যায়। তারপর সেই সব মরা মাটির ভেতর থেকে টেনে বের করে শেয়াল, কুকুর আর শকুনে মনের আনন্দে ছিঁড়ে ছিঁড়ে খায়। কাছের ঝাঁকড়া শিশির গাছটায় এক দল শকুন থাকে। হঠাৎ একদিন ঘটে গেল একটা ব্যাপার। বাগদিপাড়ার নগেন দলুই বউয়ের সঙ্গে ঝগড়া করে বাড়ি থেকে চলে যায়। প্রায় 4 দিন কেটে গেল, সে আর বাড়ি ফেরে না। সবাই চিন্তায় পড়ল। যেখানে যত আত্মীয় ছিল খোঁজ নেওয়া হলো, কিন্তু কোনো সন্ধান পাওয়া গেল না। সেদিন সকালে জেলেপাড়া জনা কয়েক লোক ডিঙ্গি ভাসিয়ে মাছ ধরতে ধরতে এসে পড়েছে শ্মশানের বেশ কাছাকাছি। হঠাৎ তাদের নাকে দুর্গন্ধ লাগলো, আর সেই সঙ্গে শকুনের ডানা ঝাপটানির শব্দ। সঙ্গে সঙ্গে তারা দেখল নগেন দলুয়ের পচা গলা মৃতদেহটা চরে এসে আটকে আছে। শকুনে খানিকটা চিড়েও খেয়েছে। চোখ দুটো শকুনে খুবলে খেয়ে নিয়েছে, শুধু চোখের গর্ত দুটো আছে। জেলেরা এই বীভৎস দৃশ্য দেখে বাগদিপাড়ায় সংবাদ দিল। সকলে তখন সেখানে ছুটে এসে দেখল এত দুর্গন্ধ ছাড়ছে যে কার সাধ্য সেখানে দাঁড়ায়। তখন সবাই নাকে কাপড় চাপা দিয়ে মরাটার পায়ে দড়ি বেঁধে শ্মশানের ভেতর এনে মাটি চাপা দিয়ে এলো। রাত্রির বেলা মাটির ভেতর থেকে নগেনের মৃতদেহটা তুলে শিয়াল কুকুরে খেয়ে ফেলল। নগেন দলুয়ের অবস্থা মোটামুটি ভালোই ছিল। তার 2টি ছেলে, তাদের বিয়ে হয়ে গেছে।
তারা ভালোভাবে বাপের শ্রাদ্ধ করল। জেলে পাড়া বাগতি পাড়া অনেকেই নিমন্ত্রণ খেয়ে গেল। এই ঘটনার পর প্রায় 1 মাস কেটে গেল। তারপর থেকে নানা রকম অবিশ্বাস্য ঘটনা ঘটতে লাগলো। কখনো বাগদিপাড়া থেকে, আবার কখনো জেলেপাড়া থেকে হাঁস মুরগি ছাগল চুরি যেতে লাগলো। একদিন নগেনের বউ রাত্রে একটা শব্দ শুনে বাইরে এসে দেখলে তাদের আম গাছটার নিচে যেন কে একজন সাদা কাপড় গায়ে জড়িয়ে দাঁড়িয়ে আছে। সে ভয় পেয়ে চেঁচাতে চেঁচাতে ঘরে এসে দরজা বন্ধ করে দিল। মায়ের চেঁচানি শুনে ছেলেরা হ্যারিকেন হাতে নিয়ে বাইরে এসে চারিদিক দেখল, কিন্তু কাউকেই দেখা গেল না। তখন তারা বলা বলি করতে লাগলো, ও সব মনের ভুল। গাছে ছায়া দেখে মা ভয় পেয়েছে। বাঁধের ওপর আর শ্মশানেও একটা কঙ্কালকে ঘোরাফেরা করতে দেখে গায়ের সবাই ভয় পেয়ে গেল। রাত্রে শ্মশানে মরা নিয়ে আসা বন্ধ করে দিল সবাই। জেলেরা সারা দিন রূপনারায়ণে মাছ ধরে, সন্ধ্যা হলেই যে যার বাড়ি ফিরে আসতে লাগলো। এমনকি বাঁধের ওপর দিয়েও লোক চলাচল বন্ধ হয়ে গেল। সন্ধে হলেই রাস্তা একেবারে ফাঁকা। সেদিন রাখাল জেলের একটা বাছুর হারিয়ে গেল। সারাদিন খোঁজ করা হলো, কিন্তু কোথাও পাওয়া গেল না। একদিন পরে একজন লোক শ্মশানের দিকে এসে দেখল রাখাল জেলের বাছুরটা মরে পড়ে আছে। তার আধখানা কে যেন চিবিয়ে খেয়েছে, বাকিটা পড়ে আছে একটা গাছের তলায়। খবরটা শুনে রাখাল এসে দেখল ব্যাপারটা। কি করবে, তাই সে কিছু না বলে চলে এলো সেখান থেকে। মনে মনে বুঝল নগেন দোলই ভূত হয়ে এই সব কাণ্ড করছে। জেলেপাড়া ফকিরা নিধিরাম ভোরবেলায় জাল কাঁধে নিয়ে মাছ ধরতে গেল। নগেনের বাড়ির পাশ দিয়ে তাদের যাবার রাস্তা, তাই তারা সেই রাস্তা দিয়ে যাচ্ছিল আপন মনে। হঠাৎ তাদের চোখে পড়ল নগেন দোলের বাস্তুভিটাটার দিকে। অবাক হয়ে ফকিরা নিধিরাম দেখল নগেনের বাড়ির দরজার কাছে একটা আবছা মূর্তি দাঁড়িয়ে আছে। সারা দেহ তার সাদা কাপড়ে ঢাকা। ওরা চোর ভেবে জিজ্ঞাসা করলে, ওখানে কে রে? সঙ্গে সঙ্গে আবছা মূর্তিটা ঘুরে দাঁড়ালো। ওরা আশ্চর্য হয়ে দেখল লোকটার মুখ দেখা যাচ্ছে না, শুধু চোখ দুটো যেন আগুনের গোলার মতো জল জল করছে। দেখতে দেখতে মূর্তিটা বিরাট লম্বা হয়ে গেল। এই ব্যাপার দেখে ফকিরা নিধিরাম ভয় পেয়ে, ওরে বাবা রে, গেলুম রে বলে ছুটে পালালো প্রাণপণে। সবার মুখে মুখে খবরটা জানাজানি হয়ে গেল। পাড়ার লোক ভয় পেয়ে সন্ধ্যে 7টার পর নগেন দোলের বাড়ির পাশে রাস্তা দিয়ে যাওয়া আসা বন্ধ করে দিল। ফকির জেলে নগেনের ছেলে দুটোকে বললে, বাপু, ব্যাপার খুব সুবিধের মনে হচ্ছে না। তোমাদের বাবু তো এসে, তোরা ছেলে পুলে নিয়ে তাকিস, একটা কিছু ব্যবস্থা কর, তা না হলে কোন দিন তোদের বিপদ হতে পারে। নগেনের বড় ছেলেটা ভয় পেয়ে বললে, কি ব্যবস্থা করা যায় বলো দেখি? মাও একদিন দেখেছিল, আমরা তার কথা বিশ্বাস করিনি, কিন্তু এখন দেখছি বিশ্বাস না করে উপায় নেই। নগেনে ছোট ছেলে বললে, আমিও সেদিন ভোরের দিকে বাইরে বেরিয়ে সাদা কাপড় ছাড়া একটা মূর্তি দেখেছিলাম, কিন্তু সবাই ভয় পাবে বলে কাউকে আর কিছু বলিনি। নিধিরাম সব শুনে কিছুক্ষণ ধরে কি যেন ভাবলে, তারপর গম্ভীরভাবে বললে, এখানে তো তেমন ভূতের ওঝাও নেই, তবে হ্যাঁ, শুনেছি মহেশপুরে একজন লোক আছে, সে নাকি ভূত ছাড়ায়। তোরা তার কাছে যা, সে কি বলে দেখ। এই পরামর্শ দিয়ে ফকির আর নিধিরাম যে যার বাড়ি চলে গেল। নগেনের বড় ছেলে তার ছোট ভাইকে বললে, মহেশপুর এখান থেকে প্রায় 4 ক্রোশের ওপর, যেতে আসতে প্রায় 9-10 ক্রোশ। আজকে তো আর যাওয়া সম্ভব নয়, কাল সকালে সাইকেল নিয়ে বেরিয়ে যাব, বিকেলে তাহলে ফিরে আসতে পারবো। এইভাবে দুই ভাই যুক্তি করলে। সেদিন রাত্রে ঘটনাটা ঘটল নগেনের বাড়িতে। রাত্রে খাওয়া দাওয়া সেরে বাড়ির সবাই ঘুমিয়ে পড়েছিল। রাত প্রায় তখন 2-2:30 হবে।
হঠাৎ হাঁস মুরগির ঘরে ঝটপটানি আর কোঁক কোঁক শব্দ শুনে ঘুম ভেঙে গেল নগেনের বউয়ের। নগেনের বউ ভাবলে বোধহয় হাঁস মুরগির ঘরে শেয়াল ঢুকেছে। এই কথা মনে করে সে একটা হ্যারিকেন, একটা লাঠি নিয়ে বেরিয়ে এলো ঘর থেকে। উঠোনে পা দিতেই সে দেখল খুব লম্বা একটা লোক দাঁড়িয়ে আছে উঠানের মাঝখানে। তার লম্বা লম্বা লিকলিকে হাত দুটোতে দুটো মুরগি, আর সে মুরগি দুটো ছিঁড়ে চিবিয়ে খাচ্ছে। এই দৃশ্য দেখে নগেনের বউ আ করে চিৎকার করে উঠোনে পড়ে অজ্ঞান হয়ে গেল। সেই শব্দ শুনে ছেলেরা বউরা সব ছুটে এলো হ্যারিকেন নিয়ে। উঠানের মাঝে মাকে অজ্ঞান হয়ে পড়ে থাকতে দেখে তাড়াতাড়ি জল পাখা নিয়ে এসে সবাই শুশ্রূষা করতে লাগলো। বেশ কিছুক্ষণ সেবা করার পর জ্ঞান ফিরে এলো নগেনের বউয়ের। ছেলেরা জিজ্ঞেস করলে, কি হলো মা, তুমি অজ্ঞান হয়ে গেলে কেন? নগেনের বউ তখন হাঁপাতে হাঁপাতে দু এক কথায় ছেলেদের সব ব্যাপারটা বলে। উঠানের যেখানে কঙ্কালটা দাঁড়িয়েছিল সেই জায়গাটা ইশারা করে দেখিয়ে দিল। সবাই আলো হাতে নিয়ে উঠানের মাঝখানে গিয়ে দেখল চারিদিকে মুরগির পালক আর রক্ত ছড়ানো রয়েছে, কিন্তু ধারে কাছে কাউকে দেখা গেল না। ছোট ছেলে বললে, হয়তো শেয়াল ঢুকে মুরগি খেয়েছে। রাতের অন্ধকারে শেয়ালের চোখ দুটো তো দপদপ করে জ্বলে। মা হয়তো তাই দেখি ভয় পেয়ে অজ্ঞান হয়ে গেছিল। ছেলেদের কথা শুনে নগেনের বউ বললে, তোরা আমার কথা বিশ্বাস করলি না, কিন্তু আমি স্পষ্ট দেখেছি খুব লম্বা একটা মূর্তি উঠোনে দাঁড়িয়ে আছে। তার সারা দেহ সাদা কাপড়ে ঢাকা, মুখটাও দেখা যাচ্ছে না, চোখ দুটো দপদপ করে জ্বলছে। তার লিকলিকে লম্বা হাত দুটোই দুটো মুরগি, সে মুরগি দুটো ছিঁড়ে ছুঁড়ে খাচ্ছে। এইসব কথাবার্তা হচ্ছে নিজেদের মধ্যে। এমন সময় বাড়ির পিছন দিকে শোনা গেল একটা ভয়ঙ্কর হাসির শব্দ। সে হাসির শব্দ শুনলে বুক কেঁপে ওঠে। সে শব্দ শুনে সবাই চমকে উঠল। তারা বুঝতে পারল এটা একটা ভৌতিক কাণ্ড ছাড়া আর কিছুই হতে পারে না। এই সবাই ঘরে ঢুকে বসে রইল সকাল হবার অপেক্ষায়। পরের দিন নগেনের বড় ছেলে সাইকেল নিয়ে চলে গেল সেই 4-5 ক্রোশ দূরে মহেশপুরের ওঝার বাড়িতে। কিন্তু মুশকিল হলো ওঝা তখন অসুস্থ। নগেনের ছেলে একে একে সব কথা বললে তাকে। ওঝা সব কথা মন দিয়ে শুনে বললে, দেখো বাবা, আমার বয়স হয়েছে, তাছাড়া আজ 1 সপ্তাহের ওপর আমি উঠতে হাঁটতে পারছি না। একটু সুস্থ হলেই আমি গিয়ে সব ব্যবস্থা করে আসব। এখন বলো, তোমাদের ঘরে মোট কতজন লোক আছে? নগেনের ছেলে বললে, সব শুদ্ধ 8 জন। ওঝা বললে, আমি তোমাকে 8টা মাদুলি দিচ্ছি, কালো সুতোয় বেঁধে হাতে বেঁধে রাখবে, আর ছেলেদের গলায় বেঁধে দেবে। আর এই 4টে পেরেক দিচ্ছি, তোমাদের ভিটে 4 কোণে পুঁতে দিও, তাহলে সে আর তোমাদের বাড়ির সীমানায় আসতে পারবে না। এই কথা বলে ওঝা 8টা মাদুলি আর 4টে বড় বড় পেরেক তার হাতে দিল। পেরেক আর মাদুলি নিয়ে নগেনের বড় ছেলে বিকেলের দিকে বাড়ি ফিরে এলো। তারপর ওঝার কথা মতো সকলকে মাদুলি পরানো হলো আর পেরেক পুঁতে দেওয়া হলো বাড়ির চারদিকে। সেদিন থেকে নগেন দোলের বাড়িতে ভূতের উপদ্রব কমে গেছে বটে, কিন্তু গ্রামে উপদ্রব বেড়ে গেল। গাঁয়ের লোকের ঘর থেকে হাঁস মুরগি আর ছাগল প্রায়ই চুরি হতে লাগলো। অন্ধকারে সেই ছায়ামূর্তিকেও দেখলো অনেক লোক। তাছাড়া কারো বাড়িতে গভীর রাতে ইট পড়তে থাকে দুমদাম, আবার কারো বাড়িতে গরুর হাড়, মোষের হাড়, মানুষের হাড় পড়ে থাকে, আবার কারো ঘরের চালে মরা পড়া কাঠ বাঁশ পড়তে থাকে। সারা গায়ের লোক ভয়ে কাঠ হয়ে গেল। সন্ধে হতে না হতেই যে যার ঘরে ঢুকে দরজা বন্ধ করে বসে ভয়ে রাত কাটাতে লাগলো। সন্ধ্যের পর অত বড় গ্রামটা যেন শ্মশানের মতো জনশূন্য মনে হয়।
সেদিন রাত্রে অনেক দূর থেকে একদল লোক একটা মরা নিয়ে শ্মশানে এলো পোড়াতে। লোকগুলো চিতা সাজিয়ে মরাটাকে তার ওপর তুলে আগুন দিল। তারপর সব যাত্রীরা একটু দূরে বসে আপন মনে তামাক টানতে লাগলো। খেয়ে লোকগুলো চিতার কাছে এসে দেখেই অবাক হয়ে গেল, শুধু চিতাটাই জ্বলছে, মরার পাত্তা নেই। লোকগুলো রীতিমতো ভয় পেয়ে গেল। নদীতে তখন মালপত্র বোঝাই করা একটা বেশ বড় নৌকা বাঁধা ছিল। মাঝি বসে অপেক্ষা করছিল জোয়ারের আশায়। নৌকা ছাদের উপর হালের কাছে বসে মাঝি তামাক খাচ্ছিল। অনেক আগেই সে ব্যাপারটা লক্ষ্য করেছিল, কিন্তু শবদাহকারীরা পাছে ভয় পায় এজন্য সে চুপচাপ দেখেই যাচ্ছিল। সব যাত্রীরা যখন ভয় পেয়ে বাঁচাও বাঁচাও বলে চেঁচাতে লাগলো আর নৌকার আলো দেখে সেদিকে ছুটে গেল, তখন নৌকার মাঝি চেঁচিয়ে বললে, ভয় পেও না তোমরা, ওখানেই দাঁড়িয়ে থাকো, আমি যাচ্ছি। মাঝির কথা শুনে সব যাত্রীরা সেখানেই দাঁড়িয়ে ভয়ে কাঁপতে লাগলো। নৌকার মাঝিটি ছিল একজন বেশ নামকরা ভূতের ওঝা। সে একটা পুটুলি হাতে নিয়ে আরেক হাতে হুকো নিয়ে নৌকা থেকে নেমে এলো শ্মশানে। লোকগুলোকে তখন মাঝি তার কাছে বসিয়ে বিড়বিড় করে কী সব মন্ত্র বলতে বলতে লোকগুলো চারপাশে কি যেন সব ছড়িয়ে দিয়ে বসে হুকোয় দু একটা টান দিয়ে বললে, কোনো ভয় নেই তোমাদের, ভূতের বাবার সাধ্যি নেই যে এ তোমাদের কাছে আসে। আমি গণ্ডি দিয়ে দিয়েছি, যতক্ষণ তোমরা এই গণ্ডির মধ্যে থাকবে ততক্ষণ তোমাদের ভূতে কোনো ক্ষতি করতে পারবে না। তারপর সকাল হলে বাড়ি চলে যাবে। দিনের বেলা ভূত লোকের কাছে আসে না। একজন জিজ্ঞাসা করলো, মরাটা তাহলে গেল কোথায়? মাঝি বললে, তাকে চিতা থেকে তুলে নিয়েছে। মাঝির কথা শুনে সবাই ভয় পেয়ে ফ্যাল ফ্যাল করে চেয়ে রইল। কারো মুখে আর কোনো কথা নেই। মাঝি বললে, হ্যাঁ, তাকে তুলে নিয়েছে। ওদের মধ্যে একজন যুবক বললে, আগুনের ভেতর থেকে তুলে নিল কি করে? মাঝি বললে, গাছের উপর থেকে হাত বাড়িয়ে। মাঝির কথা শুনে যুবকটি যেন একটু অবজ্ঞার হাসি হাসল। তাই দেখে মাঝি বললে, বিশ্বাস হচ্ছে না বুঝি? দেখতে চাও? যুবক বললে, বেশ, দেখান, তাহলে বিশ্বাস করব। দেখো, আবার অজ্ঞান হয়ে যাবে না তো? এখন যখন হয়নি তখন আর হব না। বেশ বেশ, তাহলে এসো আমার সঙ্গে। এই কথা বলে মাঝি তাদের সঙ্গে নিয়ে বটগাছের উপর ইশারা করে দেখিয়ে দিল। ওই দেখো। সকলে দেখল বটগাছের মগ ডালের ওপর বসে একটা বিভৎস কঙ্কাল তাদের সে মরাটাকে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। উফ, কি ভয়ঙ্কর দৃশ্য! ভয় পেয়ে সবাই চোখে হাত চাপা দিয়ে মাঝির কাছে সরে এলো। মাঝি বললে, এবার বিশ্বাস হলো তো? যাক, তোমাদের কোনো ভয় নেই। ও গাছ থেকে নেমে আসতেও পারবে না, আর কোথাও যেতে পারবে না। আমি গাছটাকে গণ্ডি দিয়ে দিয়েছি। এই কথা বলে মাঝি হুকোটা সেখানে রেখে পুটুলিটা হাতে নিয়ে উঠে দাঁড়িয়ে বললে, তোমরা এখানে চুপচাপ বসে থাকো। মাঝিকে চলে যেতে দেখে লোকগুলো ভয় পেয়ে কাতরভাবে বললে, আপনি আমাদের ছেড়ে এভাবে এভাবে চলে যাবেন না, সকাল হলে তারপর যাবেন। দয়া করে সকাল না হওয়া পর্যন্ত আপনি আপনি এখানে অপেক্ষা করুন। মাঝি হেসে বললে, ভয় নেই, আপনারা এখানেই বসুন, আমি ওর পরিচয় নিয়ে আসছি। মাঝি চলে গেল বটগাছের দিকে। লোকগুলো ভয়ে কাঠ হয়ে বসে রইল। স্পষ্ট শোনা যেতে লাগলো মাঝি বলছে, তুই কে? আমি নগেন্দ্র নই। তোর বাড়ি কোথায়? বাঁধের ওপারে, বাগদি পাড়ায়। বাড়িতে তোর কে আছে? আমার বউ, দুটো ছেলে, তাদের বউ, নাতি নাতনি।
ঠিক আছে, তুই গাছেই বসে থাক। পালাবার চেষ্টা করলে জ্বলে পুড়ে মরবি। আমি তোকে বেঁধে দিয়ে যাচ্ছি। মাঝি আবার ফিরে এলো, লোকগুলোকে বললে, সকাল হলে আপনারা গায়ে গিয়ে লোকজনদের ডেকে আনবেন। দেখতে দেখতে পূর্ব দিক ফর্সা হয়ে এলো। গাছে গাছে পাখি দেখে উঠল। একটু পরে সকাল হলো। দুজন লোক গায়ে গিয়ে এই সংবাদ দিল। গ্রাম থেকে বহু লোক এলো দেখতে। নগেন দলুয়ে ছেলে দুটো এলো। সবাই এলো বটগাছের নিচে। গাছের ওপর তখন কিছুই দেখা যাচ্ছে না, শুধু একটা মরা ঝুলতে দেখা যাচ্ছে। মাঝি বললে, মরাটাকে ফেলে দে নগেন। সঙ্গে সঙ্গে ধপাস করে মরাটা মাটিতে পড়ে গেল। সবাই তো দেখে অবাক। মরাটার খানিকটা মাংস কে যেন খুবলে খেয়েছে। মাঝি বললে, নগেনের ভূতই মরাটাকে চিতা থেকে তুলে গাছে নিয়ে গিয়ে বসে খেয়েছে। দিনের বেলা তো ওদের দেখা যায় না, তা না হলে আমি দেখিয়ে দিতাম। মাঝি এবার বিড়বিড় করে কি সব মন্ত্র বলে উঠতে গাছের ওপর থেকে ক্ষণক্ষণে গলায় নগেন বলে উঠল, এবার আমায় ছেড়ে দে, ছেড়ে দে, আমাকে আমাকে ছেড়ে দে। মাঝি বললে, তুই একেবারে দেশ থেকে চলে যাবি। নাকি সুরে উত্তর এলো, না, যাব না, আমি এখানেই থাকবো। তুই এখানে থাকবি কেন? এখানেই আমার বউ ছেলে রয়েছে। তাছাড়া বউটার জন্যে আমি জলে ঝাঁপ দিয়ে মরেছি। ওকেও আমি ঘাড় মটকে শেষ করব। এই কথা শুনে নগেনের ছেলেরা ভয় পেয়ে মাঝিকে বলল, দয়া করে আপনি আমাদের রক্ষা করুন। মাঝি বললে, তোমাদের বাবা ভূত হয়ে কষ্ট পাচ্ছে, শুধু শুধু ওকে কষ্ট দিয়ে লাভ কি? নগেনের বড় ছেলেকে মাঝি বললে, তুমি গয়ায় গিয়ে ওর নামে পিণ্ডি দাও, তাহলেই তোমার বাবা প্রেতজনি থেকে উদ্ধার পাবে। তখন গায়ের একজন বয়স্ক লোক বললে, হ্যাঁ, এখন এখন ওরা কি করবে? যদি আজ রাতেই কারো ঘাড় মটকে দেয় বা গ্রামবাসীদের ক্ষতি করে? মাঝি বললে, তা পারবে না। আমি গাছের চারদিকে গণ্ডি দিয়ে যাচ্ছি, ও গাছ থেকে কোথাও যেতে পারবে না। 7 দিন এই গাছে ও বন্দি হয়ে থাকবে। তার মধ্যে পিণ্ডি দেওয়া না হলে ও আবার গ্রামে গিয়ে উপদ্রব করবে। নগেনের ছেলে বললে, আমি আমি আজই রওনা হয়ে যাচ্ছি। মাঝি বললে, তুই উদ্ধার হলে কি চিহ্ন রেখে যাবি? এবার কিন্তু কোনো উত্তর এলো না। গাছের ওপর থেকে খনা গলায় চেঁচিয়ে উঠল নগেনের ভূতটা, ওরে বাবা রে, গেছি রে, জ্বলে মরলুম রে। মাঝি বললে, বল কি চিহ্ন রেখে যাবি? নগেনের ভূত বললে, দাঁড়াও দাঁড়াও, বলছি বলছি বলছি। এই বলে একটু থেমে তারপর বললে, ওই 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 গাছটার একটা মোটা ডাল ভেঙে দিয়ে যাব। মাঝি তখন লোকগুলোকে বললে, আপনারা মরাটা নিয়ে গিয়ে পুড়িয়ে দিন। তারপর গ্রামবাসীদের বললে, আপনারা ফিরে যান। আজ থেকে আর গায়ে কোনো উপদ্রব করবে না নগেন। এই কথা বলে মাঝি ফিরে গেল নৌকায়। সব যাত্রীরা আবার নতুন করে চিতা সাজিয়ে আধ খাওয়া মরাটাকে পুড়িয়ে ফিরে গেল যে যার ঘরে। নগেনের বড় ছেলে রওনা হয়ে গেল গয়ায়। সে যেদিন নগেনের নামে গয়ায় পিণ্ডি দিল, সেদিন দুপুরে মরমর করে ভয়ঙ্কর শব্দে বটগাছের একটা ডাল ভেঙে পড়ল। অবাক হয়ে গ্রামবাসীরা দেখল সেই দৃশ্য। সেদিন থেকে গায়ে আর কোনো ভূতের উপদ্রব রইল না। আশা করছি আমাদের এই সপ্তাহের গল্প আপনাদের ভালো লেগেছে। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাদের জানাবেন। এরপর পরের সপ্তাহে ঠিক শনিবার আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটা কোনো গল্প নিয়ে। আপনাদের যদি কোনো গল্প আমাদের অডিও স্টোরিতে শুনতে ইচ্ছে হয়, আপনারা অবশ্যই আমাদের মেল করে জানাবেন। আমাদের মেল অ্যাড্রেস আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে।